এত কিছু দরকার নাই। জাপান কেন যাবেন কি, এটা হচ্ছে N4 এর একটা ব্যাচ নতুন শুরু করব আপনাদের নিয়ে। তো ব্যাপার হচ্ছে আপনি আমার কাছে কেন ভাষা শিখবেন এটা। ব্যাপার হচ্ছে আমি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট থেকে MBA করেছি, BBA শেষ করা আছে, LLB করেছি এবং জাপানি ভাষার দক্ষতার N5 এবং N4 GLPT আমি পাস, N3 রানিং। তো N3 আমি পড়তেছি আজকে প্রায় 6 মাস ধরে। আরো 1 বছর পড়বো, তারপর পরীক্ষা দিব। একটু সময় কম পাই তো এজন্য পড়ালেখা ততটা ভালো না। পরীক্ষায় পাশ করার অভিজ্ঞতা আছে এবং জাপানি প্রতিষ্ঠানের ভাষা শিক্ষক হিসাবে এবং জাপানিজদের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার। আমি আমার বাসা খুলনাতে, আমি এখানে একটা জাপানি প্রতিষ্ঠানের ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে ছিলাম। স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার সম্পর্কে কি 1 মিনিটই বলে যাবেন স্যার? স্যার বাইরে আছে, মিউটে থাকবে বলেছিলেন। ওকে, আমরা শুরু করি। তো ব্যাপার হচ্ছে আমি হচ্ছে খুলনাতে আমার প্রতিষ্ঠান ছিল, জাপানি প্রতিষ্ঠান, সেখানে ভাষা শিক্ষক হিসেবে কাজ করেছি, জাপানিদের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আমি নিজে N4 পাস এবং N3 চলতেছে, সুতরাং আপনাদেরকে আমি N4 কিভাবে পড়তে হয়, কিভাবে করতে হবে, সবকিছু এভরিথিং আপনারা যেহেতু N5 দিয়েছেন জানেন, আমি বাকিটা সহযোগিতা করবো ইনশাল্লাহ। এই যে এই প্রতিষ্ঠানে চাকরি করতাম, আর এই যে নিউপ, এটা জাপানি প্রতিষ্ঠান, আপনারা গুগলে সার্চ দিতে পারেন, এখানে এটা জাপানি প্রতিষ্ঠান, ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে ছিলাম। এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে মিনানো নিহাঙ্গো বই। এইখানে আপনাদের টোটাল যে বইটা আছে, এটা আমরা প্রত্যেকটা অক্ষর ধরে ধরে বাংলা অর্থ সহ বুঝিয়ে দেওয়া হবে। আর জি, আর স্যার জয়েন করলেন, স্যার চলে এসেছে। ওকে, এখন ব্যাপার হচ্ছে যে আমার কাছে কি কি পাবেন যদি আপনি N4 এ আমার কাছে ভর্তি হন, তাহলে আপনার জন্য সকল ধরনের PDF সেটা আপনি পাবেন। লিসেনিং এর আর মক টেস্ট আছে, কানজি, এভরিথিং যা লাগে পড়ার জন্য সবটুকু আমি আপনাকে দিব। এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে, যে আজকে যে ক্লাসটা এটাও রেকর্ডেড থাকবে। ধরেন একদিন আপনি ক্লাসটা করতে পারেন নাই, এটা আপনি পরে আমাদের আলাদা একটা জায়গা আছে গুগল ড্রাইভ, সেখানে হচ্ছে আপনি এটা পড়ে নিতে পারবেন সেখান থেকে। ওকে, বিষয় হচ্ছে জাপানি ভাষা সম্পর্কে তো জানেন যে কখন কখন পরীক্ষা হয়। পরীক্ষা সাধারণত জুলাইতে হয় এবং ডিসেম্বরে হয়। তো আমাদের টার্গেট হচ্ছে ডিসেম্বর জেলপিটি। এবং পরীক্ষার মান বন্টনটা কিভাবে হয় একটু যদি খেয়াল করেন, তো এখানে দেখতে পাচ্ছেন N5 এর জন্য 80 মার্ক, 180-র ভিতরে 80। এটা হচ্ছে আপনাদের জেএলপিটি ওই জুয়াব থেকে কালেকশন করা, এটা জুয়াবের শিডিউল, এটা এখান থেকে এভাবে পরীক্ষা হয়। N4 এর জন্য আছে 180 মার্ক, এটা হচ্ছে 90 পয়েন্টে পাস, 80-তে না 90-তে। তো 120-এর ভিতরে আপনাকে সর্বনিম্ন 38 পেতে হবে, আর 120 হচ্ছে আপনার ভোকাবুলারি, কাঞ্জি এবং গ্রামার, রিডিং পার্টে 120 থাকবে। এখান থেকে সর্বনিম্ন 38 পেতে হবে এবং লিসেনিং 60-এর ভিতরে কমপক্ষে 19 পেতে হবে, আর দুইটা মিলে কমপক্ষে 90 পেতে হবে। মান বন্টন বুঝেছেন? সবাই মিউটে থাকবেন। মান বন্টন বুঝেছেন সবাই? জি। ওকে, আর এই ভর্তির নিয়ম বলিটা আমরা একটু পরে যাব, আমরা একটু দেখে আসি আমরা আসলে কিভাবে শেষ করতে চাচ্ছি। তো আপনাদের জন্য রয়েছে কিছু কাঞ্জি, যে আপনারা পরীক্ষায় হুবহু এই কাঞ্জি আসবে, এইটা থেকে একদম বাইরে যাবে না ইনশাল্লাহ। একটা কোশ্চেনও দেখেন, এবার যারা পরীক্ষা দিয়েছেন যদি দিয়ে থাকেন কেউ, এই যে কোশ্চেনটা আছে 1 থেকে 300-র মতো কাঞ্জি আছে এখানে, এই 312টা এর ভিতরে সব কাঞ্জি ছিল পরীক্ষা যেটা আসছে। এইটা হচ্ছে আপনাদের যে কাঞ্জি থাকবে বইয়ে 210টা কাঞ্জি, সেই 210টা কাঞ্জি শেষ করার পরে এইগুলো করতে হবে। এইগুলো করলে N3 হয়ে যাবে আপনার, মানে N3 হবে বলতে কিছুটা পারবেন। ওকে, এটা হলো ইম্পর্টেন্ট একটা কাঞ্জি শিট। আর আরো আছে, আপনাকে দেখাই। আমরা যেটা করব, এটা হচ্ছে আপনাদের ভোকাবুলারি, এইসব পিডিএফ আপনারা পেয়ে যাবেন। হচ্ছে না বেসিক কাঞ্জি, যেটা এই যে কাঞ্জিটা মিনান নিহাঙ্গ বইয়ের কাঞ্জি, এইটা এখানে আছে 210টা কাঞ্জি। এটা আমরা যেভাবে পড়বো সেটা হচ্ছে, আমরা প্রথম এটা সুমু, এটা আমরা লিখে দেখাবো কি করে লিখতে হবে, তারপরে নিচে যার যে কয়টা ইম্পর্টেন্ট মনে হয়
আমি সেগুলো প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভাবে কাঞ্জি পড়াতে এভাবে শেষ করবো। এখানে আছে 210টা কাঞ্জি। তো এইভাবে আমরা এই কাঞ্জিগুলো শেষ করব। আর গ্রামার যেটা থাকবে, গ্রামার হচ্ছে প্রত্যেকটা লেসন ওয়াইজ আমি আমাদের এখান থেকে দেখাবো এবং লিখে দেখাবো কিভাবে কোনটা আসছে, কিভাবে করতে হবে সেটা। এইটা আমরা আবার অ্যাপ্লাই করব আমাদের কনভারসেশন বুকে, যে আমরা এবার এটা অ্যাপ্লাই করব। সবাই বুঝতে না পারলে কোশ্চেন করবেন। আমাদের যে কনভারসেশন বুক আছে, আমরা যে গ্রামারটা শিখবো রেগুলার, ফার্স্টে আমরা ভোকাবুলারি পড়বো, ধরবো, ধরার পরে আমরা হচ্ছে চলে আসবো গ্রামার শেষ করে আমরা চলে আসবো এই যে আপনাদের কনভারসেশন বুকে, এইখানটা আমরা শেষ করাবো। এরপরে আসেন আর কি কি দিব। লিসেনিং এর জন্য প্রত্যেকটা লেসন ওয়াইজ আপনাদের লিসেনিং শোনানো হবে। দেখেন এখানে 26 লেসন থেকে 50 লেসন পর্যন্ত যে বইয়ের যে লিসেনিংটা আছে মিনাল নিহঙ্গের, এইগুলো আমি প্রত্যেকটা ক্লাসে শেষ করাবো আপনাদের। তাহলে কি হবে, ভোকাবুলারির সাথে আপনাদের লিসেনিংটা হয়ে যাবে, ভোকাবুলারির সাথে কানেক্টেড। এই যে লেসন ওয়াইজ যেগুলো, এটা কানেক্টেড, লিসেনিংটা গেল। এবার আসেন প্র্যাকটিস। কাওয়া যেগুলো আছে আপনাদের প্রত্যেকটা কনভারসেশন, যেমন 26-এরটা দেখেন, এইভাবে আপনাদের প্র্যাকটিস করে প্রত্যেকদিন দেখাবো। আপনাদের যে বইয়ে যেটা থাকবে, এই যে 26 লেসনের দায়িকা, এইটা হচ্ছে অভিনয় করে দেখানো আছে। প্রত্যেকটা দিন আপনাদেরকে অভিনয় দেখানো হবে, কিভাবে তাদের কনভারসেশনটা বলছে, উচ্চারণটা বলছে। মানে আমরা একটু লং প্রসেস শিখতে চাচ্ছি। ধরেন 6 মাস, মানে জিএলপিটি পরীক্ষা আসলো আমি পাশ করলাম না, এর মতো দুর্ভাগ্য আর কেউ নেই, যেহেতু 6 মাস পর পর পরীক্ষা হয়। সুতরাং আমরা এমন চাচ্ছি একটু ধীরে ধীরে আস্তে আস্তে করে আমরা হচ্ছে সমস্ত জিনিসটা আয়ত্ত করবো। ঠিক এভাবে যেভাবে দেখতেছেন 50 লেসন এভাবে করাবো। লিসেনিং এর পরে কায়া এভাবে দেখানো হবে। এবং মক টেস্টটা কি করব, মক টেস্ট হলো আপনাদের জন্য, এই মক টেস্টগুলো আমি করাবো, পাশাপাশি একটা বই সাজেস্ট করে দিব আপনাদের। ওই বইটা হচ্ছে পড়ার শেষে আপনারা করে নেবেন, আমি দেখাই দিব কিভাবে করতে হয়, ওইটা করে নেবেন। তাহলে আমাদের লিসেনিং এর জন্য কি থাকলো, প্রত্যেকদিন লিসেনিং থাকবে 26 থেকে 50 এভাবে সাজানো। এটা আপনাদের আমি গুগল ড্রাইভ দিব, লিংক মেইল দিবেন, আমি আপনাদের মেইলটা অ্যাক্টিভ করে দিব। আপনারা যে যখন মন চায় তখন শুনতে পারবেন, কিন্তু ডাউনলোড করতে পারবেন না। এই যে ভিডিও কায়াগুলো আপনি কি করবেন, ঠিক সেম ভাবে আপনি দেখে নিতে পারবেন, কিন্তু ডাউনলোড করতে পারবেন না। ওকে, তাহলে ইম্পর্টেন্ট কাঞ্জি কি ছিল, আমরা ওই 210টা কাঞ্জির পরে বাকি কাঞ্জিগুলো আমরা সব শেষ করব। পার ডে আমরা এভাবে করব। এখন যেটা করব সেটা হচ্ছে ক্লাস শুরুর আগে আমরা N5 এর যে বেসিকটা আছে, N5 যেটা না দেখলে নয়, যেটা না করলেই নয়, সেটা আমরা করব। তারপরে আমরা N4 এ চলে আসব। তো আমার বক্তব্য ছিল এতটুকু। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ বলবেন। সবাইকে আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে যাব আমি N5 এ চলে যাব। একটা ক্লাস ফ্রি, আজকের ক্লাসটা ফ্রি, এর পরে ক্লাসটা আর আপনাদের ফ্রি দিব না। এরপরে আপনাদের ভর্তি হতে হবে, ভর্তির জন্য নির্দেশনা পরে দিব। জাস্ট ক্লাসটা আগে একটু করি। তো ক্লাসের জন্য আপনাদের যেটা করতে হবে, সবাই মনে হয় খাতা কলম নিয়ে বসছেন, আপনাদের একটু মানে ঝালাই করব আর কি। N5টা কার কি অবস্থা একটু দেখবো। আমার ডিসপ্লে দেখা যায়, স্ক্রিন দেখা যায়? জি যে যে পারবেন সে অ্যান্সার করবেন, কোনো ব্যাপার না, যেহেতু N5 সবাই পারেন। ব্যাপার হচ্ছে জাপানি ভাষায় বাক্য শেষ হয় কয়টি জিনিস দিয়ে? কেউ পারেন? নাউন দিয়ে শেষ হয়, অ্যাডজেক্টিভ দিয়ে শেষ হয়, আর একটা শেষ হয় কি দিয়ে? ভার্ব দিয়ে। ঠিক, ভার্ব দিয়ে। হ্যাঁ, নাউনকে যখন আমরা 4টা টেন্সে পরিবর্তন করেছিলাম, 4টা টেন্স কি বলা লাগবে? প্রেজেন্ট পজিটিভ, প্রেজেন্ট নেগেটিভ, পাস্ট পজিটিভ, পাস্ট নেগেটিভ। তো এটা হচ্ছে নাউনকে যখন পরিবর্তন করেছিলাম, দেশ ছিল প্রথমেরটা প্রেজেন্ট পজিটিভ, তারপর ছিল যার ইমাসেন, তারপরে ছিল দেশটা, যার ইমাসেন দেশটা। মনে পড়তেছে? অ্যাডজেক্টিভকে কিভাবে চেঞ্জ করেছিলেন আপনারা বলতে পারবেন? অ্যাডজেক্টিভ হলো দুই প্রকার, একটা অ্যাডজেক্টিভ, একটা না অ্যাডজেক্টিভ, তাই না? হ্যাঁ, তাহলে অ্যাডজেক্টিভ পরিবর্তন নিয়ম ছিল প্রথমেরটা দেশ, পরেরটা কুনাই দেশ, পরেরটা কাত্তা দেশ, পরেরটা কুনা কাত্তা দেশ। আচ্ছা,
আর নাউন আর না অ্যাডজেক্টিভ সেম ছিল। এবার আসেন ভার্ব। ভার্বটা হচ্ছে 4 ভাগে ভাগ করা গেছিল, যেমন মাস, মাসেন, মাস্তা, মাসেন দেস্তা। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন টেন্সটা কিভাবে পরিবর্তন হয়েছে? এইগুলো কিন্তু আপনাদের এয়ারফোনে লাগবে, যেগুলো লাগবে সেইগুলোই আপনাদের বলতেছি। এটা নিয়ে কারো কোনো কথা আছে যে এটা বুঝি নাই টেন্সের পরিবর্তনটা? এই বিষয়টা একটু নোট আকারে দিবেন। ওকে, নোট আকারে দিয়ে দিব ইনশাআল্লাহ। এখন আসেন N5 এ ভার্বের ফর্ম ছিল কয়টি? 5টি ফর্ম ছিল। কি কি ফর্ম ছিল, কে কোথা থেকে পড়ছেন আমি জানি না, আমি জাস্ট আমার মতো করে আপনাদের বেসিকটা দেওয়ার চেষ্টা করতেছি। 1 নাম্বার ছিল মাস, মাস ফর্ম। মাস ফর্ম কোনটা? কিছু বলবেন কেউ? মাস ফর্ম কোনটা ছিল বলতে পারেন? জারি মাছ, এই যে কি মাস, কি মাস। কি মাসের আগে যদি মাসের আগে যে বর্ণ থাকবে এটা হলো ভার্বের মাস ফর্ম, মানে মাস উঠে যেটুক থাকে সেটুকু হলো ভার্বের মাস ফর্ম। 2 নাম্বার ছিল তে ফর্ম। তে ফর্ম সম্পর্কে ধারণা দিতে যে বলা যায় তে ফর্ম হচ্ছে কন্টিনিউয়াস, মানে যে কাজটা চলমান সেটা করার জন্য ব্যবহার করা হয়। এই তে ফর্মকে আবার 4টি ভাবে দেয়া যায়। কি কি ভাবে দেয়া যায়? তে ফর্মটা তখন কিভাবে হচ্ছে, ইচিরি থাকলে, আমরা কিন্তু সব পারেন বলেই কিন্তু আমি অল্পর উপরে টাচ করে যাচ্ছি। ইচিরি মিগিনি কি হ্যাঁ, ইচিরি থাকলে হচ্ছে ছোট সুতে বসে, মিনি মিনি বি, মিনি বি থাকলে উন দে বসে, কি অথবা গি, কি অথবা গি, কি গি থাকলে বসে ই তে অথবা ই দে, আর শীতে থাকলে বলে শীতে। তো এইটা কখন ইউজ করতে হয়? এইটা যখন আপনারা তে ফর্মে করবেন তখন এই অ্যালফাবেট গুলোর পরিবর্তে এইগুলো বসবে। এই অ্যালফাবেট গুলো কোথায় থাকে? মার্সের আগে। এইগুলো থাকে কোথায়? মার্সের আগে। যেমন আমি যদি একটা একটা অক্ষর বলি, যেমন নমি মাস, নমি মাস, নমি মাসের আগে এই যে মি, তাহলে এই মিটাকে চেঞ্জ করতে হয়, মাসটা উঠে যায়। তাহলে এটা যদি মিনিবি থাকে তাহলে কি বসাতাম তে ফর্মে? মি থাকলে উন্দে বসে, মাস উঠে যায়, তাহলে নন্দে। মানে চেঞ্জটা কি আপনারা পারেন তো এগুলো, নাকি নাকি আমার এগুলো বা ধরতে হবে? না হাই সেন্সে কি? ওকে, তাহলে এরপরে মিনিবি গেল, উন্দে গেল, কি কি গেল, শীতে গেল। এরপরে আসেন আমাদের তে ফর্ম আর তা ফর্ম সেম। তেজ জায়গায় শুধু তা বসাবেন, আর কোনো কিছুই না। তেজ, তে ফর্ম আর তা ফর্ম সেম। এখন আসতে হবে আপনাদের ডিকশনারি ফর্ম। ডিকশনারি ফর্মটা সাধারণত দিশো ফর্ম বলে। ডিকশনারি ফর্মের ভার্বের গ্রুপ 3টা আছে, সবাই তো জানি, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, এগুলো আপনারা অবশ্যই জানেন। তো ডিকশনারি ফর্মের ই কলামের বর্ণটা উ কলামে যায় এবং মাস উঠে যাবে। ই কলামের বর্ণ উ কলামে যাবে, মাস উঠে যাবে। আর গ্রুপ 2 জন্য কি ছিল? গ্রুপ 2 জন্য ছিল মাস উঠে রু বসবে গ্রুপ 2 জন্য ডিকশনারি ফর্মে। আচ্ছা, ডিকশনারি ফর্মটা সাধারণত কিন্তু শর্টকাট কথা বলার জন্য ব্যবহার করা হয়, এটা ইমপ্লয়েডলি। ওকে, গ্রুপ 3 ছিল শুরু সি মাসের জায়গায়, আর কুরু কি মাসের জায়গায়। তো এটা ছিল তে ফর্ম, তা ফর্ম, ডিকশনারি ফর্ম, মাস ফর্ম। এখন আছে নাই ফর্ম। নাই ফর্মের 3টা গ্রুপে হয়। গ্রুপ 1 এর জন্য চেঞ্জ হয়, ই কলামের বর্ণ আ কলামে যাবে এবং নাই বসবে, মাস উঠে নাই বসবে। আচ্ছা, গ্রুপ 2 এর জন্য ছিল মাস উঠে শুধু নাই, যখন তাবে মাস তাবে নাই। আচ্ছা, গ্রুপ 3 এর জন্য ছিল সি মাস থাকলে সি নাই, কি মাস থাকলে কু নাই। তো এই যে ভার্বের যে ফর্ম গুলো চেঞ্জ এবং টেন্সের পরিবর্তন, অ্যাডজেক্টিভ পরিবর্তন, ভার্বের পরিবর্তন, এইটা নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে? নেই। তাহলে আমরা চলে যাব বিশ্লেষণ। বিশ্লেষণে যেটা আছে, জাপানি ভাষায় কথা হয় 2 ভাবে, একটা হচ্ছে পলাইটলি, একটা হচ্ছে প্লেন ফর্ম, চলিত ভাষা। একটা হচ্ছে ভদ্রভাবে, একটা হচ্ছে চলিত ভাষা। চলিত ভাষা। তো মার্স ভার্বের ক্ষেত্রে যেমন টেন্সের আমরা মাসেন, মাস্তা, মাসেন দেশটা পড়ে আসছি, এটা ছিল পলাইটলি। এখন এটা যদি আমরা প্লেন ফর্মে করি মার্সের ক্ষেত্রে, ভার্বের ক্ষেত্রে, তখন এটা কি হয়ে যায়? মাস থাকলে কিন্তু সেটা কি হয়? পোলাইট হয়ে যায়। দেশ থাকলে কিন্তু সেটা পোলাইট হয়ে যায়। সাধারণত ডিকশনারি ফর্মটা কিন্তু প্লেন ফর্ম। এই যে টুকটাক কথাগুলো এইটুকু আপনারা মানে বেসিক একটু নিয়ে নেবেন।
যে প্রেজেন্ট পজিটিভের সকল ডিকশনারি ফর্মে কাকি মাছ থাকলে কি হয়ে যায়? কাকু হয়ে যায়। ওই যে আমরা ডিকশনারি ফর্মটা শিখে আসছি, ই কলামের বর্ণ উ কলামে যাবে, এইটাই কিন্তু প্লেন ফর্ম প্রেজেন্ট পজিটিভে। আচ্ছা, প্রেজেন্ট নেগেটিভে কি ছিল? নাই ফর্ম ছিল, যেমন কাকি মাসেন, কাকা কাকি নাই, কাকি মাসেন কাকি নাই। এই যে নাই ফর্ম, মাছ টাছ উঠে গেছে, কিন্তু মাসেন ছিল, সেখানে মাসেন উঠে নাই দিছি, তাহলে এটা কিন্তু প্লেন ফর্ম হয়ে গিয়েছে। ওকে, এখন আসেন তা। আমরা ছিলাম কাকি মাসতা, ওইটা কিন্তু আমাদের পোলাইটলি ছিল। এখন যদি আমরা তাফরাম বলি, এই যে কাকি, তাফরাম করেন তো কে পারেন? কাকি মাসটাকে তাফরাম করতে পারবেন? কি আর গি থাকলে কি বসে? ইতে ইতা, কাকি তা। এই যে কাকি তা ফর্মটাই হচ্ছে আপনার কি প্লেন ফর্ম। দুইটার মানেই সেম। আপনার কি বুঝতেছেন? না বুঝতে পারলে কোশ্চেন করবেন। আর পাঁচ নেগেটিভ ছিল কাকি মাসেন, এটা হলো কি ছিল? পোলাইটলি ছিল। আর এটাকে যদি আমরা কাকি মাসেন দেশটা, এইটাকে যদি আমরা প্লেনই করি, তখন বসবো নাকাত্তা, যে কোনো কিছু নাকাত্তা। এই যে নাকাত্তা বসাতে হলে আপনাকে কি করতে হবে? কাকি মাসের কাকা নাকাত্তা। এটা হচ্ছে পাঁচ নেগেটিভ ছিল। ওকে, এখন আপনাদের শিখতে হবে না অ্যাডজেক্টিভ এবং নাউনের প্লেন করার নিয়ম। না অ্যাডজেক্টিভ ও নাউন হলো একই, না অ্যাডজেক্টিভ এবং নাউন হচ্ছে সেম। তাহলে প্রেজেন্ট পজিটিভে যদি আমি একটা নাউন নেই, কিরেই দেশ, কিরেই দেশ, এটা একটু আমাদের নাই ফ্রম অথবা নাউন দুটোই একই কথা। তো কিরেই দেশ, কিরেই দেশটা হচ্ছে পোলাইট। এটা যদি আমরা ডিকশনারি ফর্মে করি, মানে ডিকশনারি ফর্মে করতে যাই, প্লেন ফর্মে করতে যাই, তাহলে এটাকে কিভাবে পরিবর্তন করবেন? দেশ উঠে দা বসবে প্রেজেন্ট পজিটিভের ক্ষেত্রে। তাহলে কিরেই দা, কিরেই দেশ প্লাইট, কিরেই দা চলে প্রেজেন্ট পজিটিভের জন্য নাউন এবং না অ্যাডজেক্টিভের। এখন আসেন প্রেজেন্ট নেগেটিভের জন্য। নেগেটিভ ছিল যা রিমাসেন ছিল, তাহলে এখন আমরা কি করব? যা রিমাসেন জায়গায় আমরা কি লিখতে পারি বলতে পারেন? যা নাই, কিরেই যা নাই, কিরেই যা নাই। তাহলে যা নাই যখন দেব, তখন এটা কিন্তু আমার কি হয়ে গেল? প্লেন ফর্ম হয়ে গেল প্রেজেন্ট নেগেটিভের ক্ষেত্রে। পাস্ট পজিটিভের ক্ষেত্রে কি ছিল? দেশটা। তাহলে দেশটারে আমরা দাত্তা দিব, কি দিব? তা ফর্ম দাত্তা। দাত্তা দিলে আমার প্রেজেন্ট পাস্টের প্লেন ফর্ম হয়ে যাবে। এখন আসেন পাস্ট নেগেটিভ, জারি মাসেন দেশটা ছিল, তো এটা হবে জানাকাত্তা। জারি মাসেন দেশটা হলো আমাদের পাস্ট নেগেটিভের প্লাইট ফর্ম ছিল, এখন এটাকে আমরা বলবো পাস্ট নেগেটিভের প্লেন ফর্মে, কিরেই জারি মাসেন দেশটা, কিরেই জানাকাত্তা। আশা করি বুঝতে পেরেছেন। এখন এটা ছিল না এবং নাউনের পরিবর্তন। এখন আসেন ই অ্যাডজেক্টিভের পরিবর্তন। ই অ্যাডজেক্টিভকে সাধারণত দেশ উঠিয়ে দিলে প্লেন ফর্ম হয়ে যায়। আমরা যখন শিখছিলাম ও মুশিরই দেশ, ও মুশিরই কুনাই দেশ, ও মুশিরো কাত্তা দেশ, ও মুশিরো কুনা কাত্তা দেশ, তাহলে যখন দেশটা উঠাই দিলে প্লেন ফর্ম হয়ে যায়। যেমন ও মুশিরই, ও মুশিরো কুনাই, ও মুশিরো কাত্তা, ও মুশিরো কুনা কাত্তা। তাহলে আমরা এত সময় শিখলাম প্লেন ফর্ম এবং প্লাইট ফর্মের ভিতরে ডিফারেন্সটা কি, এটুকু সবাই বুঝতে পেরেছেন? নাকি একটু সুন্দর করে লিখে ক্লাস নেওয়ার দরকার আছে? মানে আপনাদের বেসিক স্ট্রং লাগবে, আমার কথা হচ্ছে এটা। আপনারা সবাই কি এইটুকু পারেন? আমাকে একটু কনফার্ম করেন, হ্যান্ড রাইজ করলে বুঝতে পারবো। ওকে, আপনারা সবাই পারেন। যাক, যদি পারেন, এখন আমরা চলে যাব সাব বিশ্লেষণের। যারা যারা পারেন না কোনো সমস্যা নেই, আমরা এটা করবো, আবার কোনো ব্যাপার না, ঠিক আছে। তাহলে আমরা এখন চলে যাব সাব বিশ্লেষণের, যেটা আছে সাব বিশ্লেষণের গ্রামার। সাব বিশ্লেষণের গ্রামার বুঝতে গেলে আপনাকে আগে বুঝে আসতে হবে উনদেশের ব্যবহার। উনদেশটা আবার কি? এই উনদেশ সম্পর্কে আপনাকে জানতে হলে আপনাকে সুন্দর করে ওই যে প্লেন ফর্ম শিখে আসছি,
polite form শিখে আসছি, ওইটাকে আগে বুঝে আসতে হবে। তো ওইটা বুঝে আসতে গেলে আপনাকে আরেকটু দেখাতে হবে। আমি কিন্তু আজকে সাবলিমেশন করাই দিব, অল্প কিছু দিব, বেশি দিব না। তো 26 লেসন আপনাদের যে গ্রামারটা আছে সেটা হচ্ছে নন দেশের ব্যবহার, উন দেশের পরিবর্তন। উন দেশ অর্থ কথ্য ভাষা। আচ্ছা, এক নাম্বার আছে প্লেন ফর্ম। এই উন দেশের আগে সব সময় কি ফর্ম বসে? প্লেন ফর্ম বসে। তা প্লেন ফর্ম কিন্তু ইতিমধ্যে আমরা 20 লেসনে দেখে এসেছি। যদি 20 লেসন পারা যায়, এই লেসনটা পারা যাবে। আমি যদি আপনাদেরকে বলি ইকিমাস, এটা বলেন তো কোন ফর্মে আছে? কে পারেন? মাস ফ্রম আছে সেন্সে। হ্যাঁ, এটা হলো পোলাইট ফর্ম আছে, তাই না? পোলাইটে আছে না? মাস ফর্ম পোলাইটে আছে, ভার্ব আছে, ভার্বের পোলাইট। তাহলে এটাকে যদি আমরা প্লেন ফর্ম করি তাহলে কি আসবে? প্লেন ফর্ম কে পারবেন? প্লেন ফর্ম মানে কি? ডিকশনারি ফর্ম। আর ডিকশনারি ফর্ম করতে গেলে কি হয়? এটা কোন ভার্বে আছে? গ্রুপ 2 নাকি গ্রুপ 1? ইকো সেন্সে। হ্যাঁ, ভেরি গুড, ইকু। ই কলামের বর্ণ উ কলামে যাবে, মাস উঠে যাবে, তাহলে ইকু। আর উনদেশ যখন বসে তখন কিভাবে বসে? ভার্বের প্লেন ফর্মের সাথে বসে, তাই না? পারবেতে ফর্ম। ভার্বের প্লেন ফর্মের সাথে বসে। ওই যে উনদেশ, উনদেশ কার সাথে বসে? প্লেন ফর্মের সাথে বসে। তাহলে ভার্বের ভার্বের প্লেন ফর্ম কোনটা? এই যে ভার্বের প্লেন ফর্ম হচ্ছে ইকু। তাহলে এর সাথে কি বসে? উনদেশ, ইকু উনদেশ। তাহলে এইটা যদি আপনি বোঝেন, সাবলিমেশন গ্রামারটা আপনি বুঝবেন। তার মানে আপনার বিশ্লেষণটা ইম্পর্টেন্ট। এটা করতে গেলে এমডি আবু রাসেল, আপনি কিছু বলবেন? এবি রাসেল? জি না সেন্সে। ওকে, তো ইকুনদেশ। আচ্ছা, আমি যদি এখন বলি ইকি মাসেন, তাহলে এইটাকে আপনারা কিভাবে প্লেন করবেন? কে পারেন? যেহেতু এটা নেগেটিভ, তার মানে নাই ফ্রামে, নাই ফ্রামটা হচ্ছে প্লেন ফ্রাম। তাহলে ইকি মাসের নাই ফ্রাম কি? ইকা নাই। ইকা নাই কিভাবে হয়? ই কালামের বর্ণ আ কালামে আসবে এবং নাই যোগ হবে। তাহলে ইকা নাই, এর সাথে কি বসে? উনদেশ বসে। উনদেশ, ইকা নাইন দেশ। উচ্চারণ কিরকম হবে? ইকা নাইন দেশ। বোঝা যাচ্ছে তো সাবলিমেশনের গ্রামার? এটা বুঝলে সাবলিমেশন পারবেন। আচ্ছা, এখন ছিল ইকি মাস্তা। জি জি। এই যে অর্থটা কি বুঝে আর কি? ইকা আচ্ছা নাইন দেশ। আচ্ছা, ইকা মাস মানে কি? ইকি মাস ইকি মাস যাওয়া। মানে কি? যাওয়া। ইকি মাসেন যাবো না। যাব না। ইকুনদেশ মানে একই কথা, যাওয়া। সেটা হচ্ছে কি, আপনি যখন আপনার থেকে জুনিয়র অথবা আপনার সমবয়সী কাউকে বলবেন, তখন আপনি ইকি মাস না বলে ইকুনদেশ। ইকু, শুধু ইকু। বুঝতে পারছেন? ওটা মানেও যাওয়া, ওইটা মানেও যাওয়া। ওইটা মানে যাওয়া না, এটা মানেও যাওয়া না। জাপানিজ ভাষায় আপনাদের যেরকম N5 এ আপনারা পরিবর্তন শিখেছেন 5টি ফোরামের, জাপানিজে 7টি ফোরাম আছে, N4 এ 7টি ফোরাম চেঞ্জ আছে। তো এক এক পরে একটু একটু পেয়ে যাবেন। একের পর এক 7টা ফর্ম চেঞ্জ আছে, সেগুলো পেয়ে যাবেন। সবার আগে বিশ্লেষণটাই করতে পারলে স্টাবিলাইজেশনটা পারবেন। আচ্ছা, ইকি মাসেন দেশটা, তাহলে ইকা না কাতান দেশ, আগে প্লেন করব, তারপর উনদেশ লাগাবো। একটু ক্লিয়ার? ই অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কি হয়? সামুই দেশ, তাহলে সামুইন দেশ, সামুকুনাইন দেশ, সামুকাত্তান দেশ। মানে এই যে উনদেশ যখন আমরা বসাবো তখন অবশ্যই প্লেন ফর্ম। আর প্লেন ফর্ম কি করে করতে হয় সেটা হচ্ছে কিছুক্ষণ আগে দেখে আসলাম N5 এর বিশ্লেষণ। এটা কি বুঝতে পেরেছেন সবাই? ওকে, তাহলে আমি একটু শর্টকাটে দেখাই দিলাম। জি জি। ওকে, এখন আসেন এটা উনদেশের ব্যবহার। উনদেশ কখন ব্যবহার করতে হয়? উনদেশ সাধারণত কোনো কারণ ও বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য জানতে উনদেশ ব্যবহার করতে হয়। উনদেশের আগে কি বসে? ভার্বের প্লেন ফর্ম। উনদেশের আগে ই অ্যাডজেক্টিভের প্লেন ফর্ম, না অ্যাডজেক্টিভের প্লেন ফর্ম, নাউনের প্লেন ফর্ম, যেটা আমরা দেখে আসলাম। তাহলে আপনি যখন কারোর কাছে বিস্তারিত তথ্য জানতে চাইবেন, কোনো কিছু জানতে চাইবেন, যে আপনি পরীক্ষায় পাশ করেছেন, কিভাবে পাশ করেছেন বিস্তারিত বলেন প্লিজ,
এই যে এই ধরনের কথাগুলো আপনার উনদেশ ব্যবহার করে বলতে হবে। আর উনদেশ যখন বলছে প্লেন ফর্ম বসাতে হবে। তো কনফার্ম দেখেন কি বলছে, কেউ পড়তে পারবেন? পড়েন, কে পড়বেন? সাইফসান?雨が降っているんですか? হ্যাঁ, আমেগা ফুত্তে রুন্দেস কা। আচ্ছা, এখন আসেন কনফার্ম হতে। বলছে বৃষ্টি কি পড়ছে, বৃষ্টি কি পড়বে, এই যে বৃষ্টিই তো জানতে চাচ্ছেন, এর জন্য কিন্তু আপনি এই যে উনদেশ ব্যবহার করছেন। আর উনদেশ কানে দেখেন উরুনদেশ, রু মানে কি প্লেন ফর্ম, ডিকশনারি ফর্মের ইরু, ডিকশনারি ফর্ম। ফুত্তেই ইমাস থেকে ইরু, ইমাস থেকে ইরু, বুঝতে পারছেন? এইগুলো ধরতে হবে আপনাদের। ইমাস থেকে কি আসছে? ইরু। কেন আসছে? যে উনদেশ বসছে, এর জন্য এর আগে প্লেন ফর্ম। পরে দেখেন দোকো কারা কাত্তান দেশকা, দোকো কারা কাত্তান দেশকা, এই যে কাকি মাস থেকে কি আসছে? কাত্তা। কাত্তাটা কি প্লেন ফর্ম কাকি মাসের? কাইমাস, কাইমাসের প্লেন ফর্ম কি? কাত্তা। তাহলে এর সাথে উনদেশ। দোকো কারা কাত্তান দেশকা, বিস্তারিত জানতে কোথা থেকে কিনেছেন, এটা। এই যে দোষতে, যদি কোনো সেন্টেন্সের আগে দোষতে, নাজে, নান্দে থাকে, তাহলে অবশ্যই উনদেশ আসবে, এটুকু লিখে রাখবেন। কোনো জায়গায় যদি দেখেন দোষতে, নাজে, নান্দে অর্থাৎ কেন, এই কোশ্চেনটা থাকে, তাহলে পরে অবশ্যই উনদেশ ব্যবহার করতে হবে। আর উনদেশের আগে আপনার কি ইউজ করবেন? প্লেন ফর্ম। এতটুকু। আমরা যেরকম শিখে এসেছিলাম কুদাসাই মানে কি ভার্বের তে ফর্ম কুদাসাই সব থেকে পয়েন্ট। আর এইখানে ইতা দেখে মাসেঙ্কা তার থেকে বেশি পয়েন্ট। আপনি দেখেন আপনার সিনিয়র কারোর থেকে আপনি কিছু অনুরোধ করবেন, কিছু চাইবেন, তাহলে ইতা দেখে মাসেঙ্কা এইভাবে আপনাকে বলতে হবে পোলাইটলি, সব থেকে পোলাইট। ইতা দেখে মাসেঙ্কা এর আগে ভার্বের তে ফর্ম বসে। যেমন একটা কথা বলা যায়, নিহন সেন্সে নি সেন্সে নিহঙ্গো ও ওশিয়েতে ইতাদাকিমাসেন কা, সেন্সে নিহঙ্গো ও ওশিয়েতে ইতাদাকিমাসেন কা, সেন্সে আপনি কি জাপানি ভাষা শিখিয়ে দিবেন কি? মানে এই যে কথাগুলা আপনাকে কি দিয়ে বলবেন? তে কুদাসাই বলতে পারেন, ইতাদাকিমাসেন কা একটু বেশি পোলাইটলি, এটাই। ভার্বের 3 নম্বরে যখন আপনি দেখেন এইটা জিনিস আপনি কোথা থেকে কিনেছেন, এই কোন বাসে চড়লে ভালো হবে, কোনটা করলে ভালো হবে, মানে কারো কাছ থেকে কোনটা ভালো হবে পরামর্শ নিতে গেলে আপনাকে ভার্বের তা ফর্ম রাইদেস ইউজ করতে হয়। ভার্বের তা ফর্ম রাইদেস। তাহলে কারোর থেকে আপনি যদি বলেন এই শার্টটা কোথা থেকে কিনলে ভালো হয়, তাহলে এই শার্টটা কোথা থেকে কিনলে ভালো হয়, যে এই যে কথাগুলো আপনি উপদেশ নিতে যাচ্ছেন, কারোর কাছ থেকে পরামর্শ নিতে যাচ্ছেন, তখন ভার্বের তা ফর্ম রাইদেস। যেমন দোনো বাসুনি নোত্তারাই দেশকা, মানে কোন মাসে চললে ভালো হবে। দোনো মানে তো কোনো, বাসুনি নোত্তা, এই যে নরি মাস থেকে কি আসছে? তা ফর্ম। নরি মাস মানে চড়া। নরি মাসের এই যে কি ছিল? রি, রি থাকলে ছোট সীতা। নোত্তারাই দেশকা, এই যে রাই দেশকা, কোন মাসে চললে ভালো হয়। পরে দেখেন দোকো দে কুরুমা ও কাত্তারাই দেশকা, কোথা থেকে গাড়ি কিনলে ভালো হয়। তার মানে কি কি বুঝলেন? তা বোঝা যাচ্ছে যে যদি কারোর কাছ থেকে কোনো উপদেশ পরামর্শ নেওয়া হয়, ভার্বের তা ফর্ম রাই দেশকা। 4 নম্বর রুলে কি আছে? সুকি দেশ, কিরেই দেশ, জুজু দেশ, হিতা দেশ, আরি মাস। যদি এইগুলো থাকে, নাউনের যদি অবজেক্টিভ হয়, তাহলে নাউনের পরে ওয়া পার্টিকেল বসে। যেমন ইয়েকু কামে কারাওকুনি ইকিমাসকা, প্রায় কি জান নাকি? বলছে ইয়ে আমারি, ইকিমাসেন না, তেমন একটা না। এই যে কারাওকু যখন দেখেন এটা যখন সাবজেক্ট হয়ে যাচ্ছে, অবজেক্ট যখন সাবজেক্ট হয়ে যায়, তখন ওয়া পার্টিকেল বসে। তো এইটাই ছিল আপনাদের 26 লেসনের মূল গ্রামার। এটা বেসিক্যালি আপনাদের কি শেখালো? এইখানে উনদেশের ব্যবস্থা শেখাইছে। উনদেশ কখন ব্যবহার করতে হয়, এটা দেখে মাসেঙ্কা। আর রাইদেশ, রাইদেশ কখন বসে, যদি কারো কাছ থেকে কোনো পরামর্শ আপনি নেন। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এই যে উনদেশ। উনদেশটা আপনাদের মেইন বইতে কিভাবে দেয়া আছে, এই যে এইখানটা একটু খেয়াল করবেন। রেনশুয়েতে যাবেন, রেনশুয়েতে যেয়ে দেখবেন আমরা কিন্তু কিভাবে পড়বো। আমরা আজকে শর্টকাট করতেছি। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রত্যেকটা লাইন আপনাদের দিয়ে পড়াবো এবং সেটাকে ট্রান্সলেট করব। প্রত্যেকটা ওয়ার্ড, এটাও ট্রান্সলেট করা হবে। আবার এইটার কাইওয়া যেটা আমি দেখাইলাম, এইখানে যেটা কথা বলা আছে, গোমিও দোকনি দাসিতারা ই দেশকা, মানে ময়লা কোথায় ফেললে ভালো হয়, ঠিক সেইটার একটা ভিডিও আপনাদের কিন্তু এই যে এইটা আমরা শুনে আসবো। এই দেখেন কায়টা দেখেন,
দোকনি গমিও দাস্তারা ই দেস্কা, এটা কিন্তু আমরা শুনে আসবো। তাহলে আপনাদের ওনাদের উচ্চারণটা আমাদের সাথে অ্যাডজাস্ট করার জন্য আমরা এটা শুনে আসবো। এরপরে আসেন, এইটা কিভাবে পড়বেন। এই যে উনদেস, ইকুনদেস, কিরাইনদেস, কিরেই জানাই, কিরেই দাত্তা, কিরেই জানাকাত্তা, এইটা হচ্ছে আপনাদের পড়া থাকবে। আমরা যেটা বিশ্লেষণ করেছি সেটা হচ্ছে উনদেসের ব্যবহারটা এখানে আপনাদের করা আছে। সব উনদেস, উনদেসের আগে কি বসে, ভার্বের প্লেন ফর্ম বসে। এইটা ছিল আপনাদের, আমরা এটা পুরোটা ব্যাখ্যা করব। আর এই যে এইখানে যে শূন্যস্থানগুলো আমরা এগুলো পড়বো। এবং প্রতিদিনের লিসেনিং কোনটা, এই যে লিসেনিং এর জন্য আমি আপনাদেরকে একটা ফাইল দেখিয়েছিলাম, হয়তো আপনারা দেখেছেন, আবার দেখাই। এই যে লিসেনিং, এই যে প্রত্যেকটা মেন বইয়ের লিসেনিং, এই যে 26 লেসন 27 লেসন, এইভাবে প্রত্যেকটা লিসেনিং আপনাদের প্রত্যেক দিন মানে লেসন ওয়াইজ, একদিন লাগুক আর 2 দিন লাগুক, আমরা শেষ করে করে পাই টু পাই এভাবে আগাবো। আপনারা বুঝতে পেরেছেন আমরা কিভাবে পড়বো। এই প্রত্যেকটা ওয়ার্ড, এইখানে কি আসবে, এইখানে কি বসবে, এই শূন্যস্থানে কি বসবে, আমরা এইভাবে এইভাবে পড়ে যাব। যদি এইভাবে মিনানো নিহাঙ্গ বই আমরা 3 মাস না 4 মাস না 5 মাসও শেষ করতে পারি, আশা করি 6 মাস মাথায় যে পাস করতে পারবো। আর N4 এর পাশের হার কিন্তু বাংলাদেশে মাত্র 7% 6%, 100 জনে কিন্তু 6 জন অথবা 5 জন পাস করে। যদি এটা যদি প্র্যাকটিস যদি ভালো না করতে পারেন, আপনি কিন্তু পরীক্ষা ভালো করতে পারবেন না। আমার কথা, আমার ক্লাস, আমার প্রেজেন্টেশন আজকে এই পর্যন্ত ছিল। যদি কারোর কোনো কোশ্চেন থাকে বলবেন, আপনাদের প্রশ্নের পরে আরেকটু কথা আছে সেটুকু বলে আমরা শেষ করে দিব। ওকে, এখন প্রশ্ন পর্ব চলে গেলাম, আপনারা বলেন। সাইফুল স্যার হ্যান্ড রাইজ করেছেন, আপনি কিছু বলবেন? কারো কোনো কোশ্চেন আছে? সাইফুল স্যার, তন্দ্রা সরকার, নাজমা খাতুন, মাহবুব শান্ত, কামরুল হাসান, কারো কোনো কোশ্চেন আছে? সেন্সে একটা কথা যে N4 এ পাস করা কি অনেক কঠিন? একটু প্র্যাকটিস করতে হবে, কঠিন না, সহজ। প্র্যাকটিস করতে হবে আপনাকে, রেগুলার 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা তো পড়তেই হবে। না, শতকরা কি 6 থেকে 7% শুধু অনলি? হ্যাঁ, 7% পাশে জেএলপিটি বিল দিলে অনেক কঠিন। একটু কঠিন। মানে পরীক্ষা তো আপনি এত পারবেন এসে দেখবেন আপনার মার্ক আসতেছে 70, 75, 80, ক্রসই করে না। 90 পাওয়া যায় এত টাফ। তবে যদি আমরা লিচেনিং যদি 60 এর মধ্যে 40 রাখতে পারি, 5টা হয়ে গেল। কাঞ্জি একটাও মিস করা যাবে না, লিসেনিং 60 এর মধ্যে 40 রাখতে হবে। তাহলে ইনশাল্লাহ গ্রামার আর রিডিং পার্ট একটু হার্ড আসে, যেটা আপনাকে বুঝতে একটু কষ্ট হবে, যেহেতু কাঞ্জি দিয়ে ইউজ করে। তো এটা আপনাকে দেখাই দিব। তবে আমাদের যে কোনো একটা 2টা সাইড ভালো হতে হবে, হয় সেন্সে গ্রামারে আরেকটা ভালো। প্রশ্ন মান বটন যে করে, এটা কি প্রথম যে 2টা পার্ট এটা কি একসাথে করে নাকি লিসেন কিভাবে করে প্রশ্ন গঠনটা? এই যে প্রশ্ন গঠনটা আমি দেখেন পিডিএফটা, এই পিডিএফে দেখা যাচ্ছে এখানে 90 মার্কে পাস 100। রেজাল্ট যে তৈরি করে, রেজাল্ট যে তৈরি করে, জি হ্যাঁ এটা আপনাকে এই যে শর্ত হচ্ছে এটা, N4 পাস করতে গেলে শর্ত হচ্ছে এটা 90 পয়েন্ট পেতে হবে, 38 এর ভিতরে, এই যে 120 এর ভিতরে সর্বনিম্ন 38 পেতে হবে, 60 এর ভিতরে সর্বনিম্ন 19 পেতে হবে। আপনি যদি এই 19 এর জায়গায় পান 17 আর এখানে পাইছেন আপনি 120, নাম্বার পাচ্ছেন আপনি 2টা মিলেই 150, কিন্তু ফেল। এই 2টা মিলে আপনাকে 90 পেতে হবে। এইটা হচ্ছে ওদের জেএলপিটি মার্ক সিস্টেম। বুঝতে পেরেছেন? প্রথম 2টা পার্টে 38 পাইতে হবে 100%। প্রথম 2টা পার্টে না, প্রথম 2টা পার্ট বলতে কি, কানজি, ভোকাবুলারি, গ্রামার, রিডিং, এই সব মিলায়ে আপনাকে 38 পেতে হবে কমপক্ষে। কিন্তু যদি এই 38 এর জায়গায় আপনি যদি কোনো রকমের 60 এর নিচে চলে আসেন, পাস করা কষ্ট হয়ে যাবে। মানে 120 এ যদি 120 এ 60 এর নিচে চলে আসেন, পাস করা কষ্ট হয়ে যাবে। পরে আর ওইটা হইছে 60, লিসেনিং হইছে লিসেনিং এ কমপক্ষে 30, এখানে 30 পাবেন। তাহলে এবার হলো কি হলো, 90 পাস মার্কটা হলো, এখানে 30 নেবেন, এখানে 60 নেবেন, তাহলে কত হলো 90। এবার বাকি যা তুলতে পারবেন এটা হলো আপনার বোনাস মার্ক। বুঝতে পারছি। এটা হচ্ছে মানবন্টন। আর কারো কোনো করছেন? আচ্ছা সেন্সে, আমি তো জব বিচার মানে প্রসেসিং আছে, তো আমি ধরলাম 3 মাস ডিউরেশন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার কোর্স কি 3 মাসে একটা লেভেলে যাবে নাকি টোটালি সামনে যে এলপিকে টার্গেট করে আপনি মানে আমার কোর্সটা সাধারণত আপনি চাইলে 2 মাসেও শেষ করতে পারেন, কিন্তু আমি একটু সময় নিয়ে করব। ব্যাপার হচ্ছে 3 থেকে
4 মাস লেগে যাবে, 3 থেকে 4 মাস লেগে যাবে আমার, যেহেতু আমার একটা লেসন 2 দিনে শেষ হবে, একদিনে পারবো না, বুঝতে পারছেন? আর আপনাদের ক্লাস প্রত্যেক দিন হবে না, 3 দিন অথবা 4 দিন, শনি সোম বুধ রাত 10টা থেকে আপনাদের ক্লাস, শনি সোম বুধ রাত 10টা থেকে। আপনার ওই যে লিসেনিং বা স্পিকিং এর বিষয়টা কি আলাদা